আনন্দের লহর শুধু নয়, গর্ববোধ করেছেন দেশবাসী। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ অযোধ্যায় রাম মন্দির আনুষ্ঠানিক উদ্বোধন হলো দেশের প্রধানমন্ত্রীর হাত দিয়ে। তৎসঙ্গে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। এদিকে দেশের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্য জেলায় উৎসব নগরী হিসেবে পরিণত হয়। সর্বত্র পূজার্চনা, যজ্ঞ ইত্যাদি নানাবিধ কার্যক্রম আয়োজন হচ্ছে। করিমগঞ্জ জেলায়ও সকাল থেকে নানাবিধ কার্যক্রম চলছে। বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান কার্যক্রম আয়োজনে এগিয়ে এসেছে। হিন্দুরক্ষী দল শ্রীভূমি জেলা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। শহর করিমগঞ্জের সন্তর বাজার সংলগ্ন এলাকায় রাম মন্দির আদলে তুলে ধরে আকর্ষিত করে দেন ভক্তবৃন্দদের। झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। राम आएंगे, आएंगे, राम आएंगे। राम आएंगे, आएंगे, राम आएंगे। मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। स्वाहा इदमग्नै ओम जमाय स्वाहा इदम जमाय ओम नैनिताय स्वाहा इदम नैनिताय ओम वरुणा ओम तत्सत् ओम तत्सत् ओम सिद्धि ओम सिद्धि ओम सिद्धि ओम तत् विष्णु परमं परमं सदाभस्सन्ति सूर्य दीप्त चतुर्वागोमा ओम सूर्यस्तम जमकाल सन्निहिता नहर्भवा भवना दिक्पतिर्भूया। मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी। राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी। मेरे जन्मों के सारे पाप मिट जाएंगे, राम आएंगे। मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। राम झूलेंगे तो पालना झूलाऊंगी, मीठे मीठे भजन मैं सुनाऊंगी। राम झूलेंगे तो पालना झूलाऊंगी। আয়োজন করেছি। প্রতিটি ওয়ার্ডেই এরকম নগর কীর্তন হয়েছে। আমাদের ওয়ার্ডও গতকালকে নগর কীর্তন হয়েছে। তাই যেভাবে আমাদের এই ওয়ার্ডের জনসাধারণ এই নগর কীর্তনে আপনারা সহযোগিতা করেছেন, তার জন্য আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আমি সময় দিতে পারিনি, তাই অনেক বাড়িতে আমরা রাম মন্দিরের নিমন্ত্রণ পত্র এবং অক্ষত চাল আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। আমাদের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল আরো 2-3 দিন আগেই। আমরা লাস্ট
মুহূর্ত থেকে 21 তারিখে আমরা প্রোগ্রামটা করেছি। তাই সবাই ঘরে ঘরে আমরা যে নিমন্ত্রণপত্র আমরা সবাই মিলে ফলটা প্রসাদ হিসেবে সেবা করবেন। আর বিশেষ আরেকটি অনুরোধ রাখছি, এটাই আজকে প্রোগ্রামের বাদেও আমি একটি অনুরোধ রাখছি, তাও আমি প্রত্যেক ঘরে ঘরে যাব গিয়ে কথা मेकअप की कहानी को वो टिकली नमस्कार, जय श्री राम, गुरुजी महाराज की जय। आज के 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজকে হিন্দু রক্ষী দলের প্রযত্নে আমরা শ্রীভূমি জেলাতে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করছি। তৎসঙ্গে বিকাল 3টার সময় হরিনাম সংকীর্তন লইয়া মৃদঙ্গ লইয়া শহর পরিক্রমা হইব হিন্দু মিলন মন্দির থেকে। রামলালার 1992 সনে রামলালার সময় বাবরি দাদা আছিল, ও সময় কর সেবকরা সাধু সন্ন্যাসীরা রামলালার মন্দির প্রতিষ্ঠা করার লাগিয়া এই জায়গাতে যে সময় বাবরি দাদা ভাঙার চেষ্টা করছিল, সময় তৎকালীন সরকার মুলায়ম সিং কর সেবকের উপরে গুল্লি চালাইছিল। গুল্লি চালানোর পরে রাম ভক্তরা রক্তে রক্তাক্ত হয়েছে। তাই আজকের দিনে যে জায়গায় রামলালার এই জায়গাতে প্রতিষ্ঠিত হইরা, তাই আজকে আমরা রক্ত দিয়া রাম মানে সাধারণ যারা আছে রুগী আছে তারা আমরা আজকে রক্তদান করিয়া। আমরা উদ্দেশ্য হইল তারার যে সংকল্প যেটা কর সেবকের যেটা রক্ত দিয়ে রাম মন্দির প্রতিষ্ঠা করতেন, সেই আজকের দিনে আমরা এটা চিন্তা আসতে আজকের দিনে রামলালা প্রতিষ্ঠিত হইরা এই জায়গাতে আমরা রক্তদান করি। জয় শ্রী রাম, গুরুজি মহারাজ। पतित पावन सीताराम सीताराम सीताराम, भज प्यारे तू सीताराम। প্রতীক্ষার অবসান ঘটল আজ সমগ্র দেশে রাম মন্দির ঘিরে অনেক যজ্ঞানুষ্ঠান, অনেক পূজার্চনা চলছে। তো আমরা এখন উপস্থিত
আছি করিমগঞ্জ বাজার কালীবাড়িতে। করিমগঞ্জ বাজার কালীবাড়িতে কিছুক্ষণ আগে যজ্ঞানুষ্ঠান চলছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে থার্মোকল দিয়েও রাম মন্দির বানানো হয়েছে অনেক সুন্দর করে। তো এখানে সমগ্র বিশ্ব জুড়ে আজ রাম মন্দিরের রামের প্রতিষ্ঠার উপর সমগ্র বিশ্বে শ্রীরামের আওয়াজ এবং ধ্বনি শোনা যাচ্ছে চতুর্দিকে। তো এটা ভাবতে গেলেও অনেক বড় কথা, আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে আজ এখানে এসে আমরা এইভাবে রামের যজ্ঞানুষ্ঠানে এখানে উপস্থিত হতে পারবো এবং এখানে সব কিছু আপনাদেরকে দেখাতে পারবো। যারা ঘরে আছেন, যারা এখানে আসতে পারছেন না, তো আমি আপনাদেরকে এখানে লাইভের মাধ্যমে এখানে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। এখানে অনেক সুন্দর করে থার্মোকল দিয়ে এখানে রাম মন্দির বানানো হয়েছে। তো আমার সামনে এখানে ক্যামেরা পার্সন আছে, তো আমার সামনে আমি ক্যামেরা পার্সনকে বলছি যে আমাদের সামনে যেগুলো আছে সবগুলো দেখানোর জন্য। এবং আমার সামনে ক্লাবের কর্মকর্তা একজন উপস্থিত আছেন, ওনার কাছ থেকে জেনে নেব এখানে কি কি হয়েছে আর রাম মন্দিরের বিষয়ে যদি কিছু বলেন। মন্দিরের বিষয়ে কিছু বলুন। রাম পূজা হচ্ছে, দেখে খুবই ভালো লাগছে। এরকম হওয়ার দরকার ছিল, হয়েছে, আমরা খুব খুশি। ঠিক আছে, তো আমি সামনে যাচ্ছি। সামনে গিয়েও ক্লাবের অনেক কর্মকর্তা আছে, তো ক্লাবের কর্মকর্তাদের কাছ থেকে জেনে নেব এখানে কি কি সকাল কয়টা থেকে পূজার্চনা আরম্ভ হয়েছিল। তো আপনি তো ক্লাবের কর্মকর্তা না, তো এখানে রাম মন্দিরের বিষয়ে আপনি কিছু বলুন। জয় শ্রীরাম। আজকে পুরো ভারতবর্ষে যে আনন্দ উৎসব, আকাশ বাতাস মুখরিত হয়েছে। আজ আমাদের সনাতনদের জন্য একটি বিশেষ দিন। আজকে অযোধ্যায় শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। রাম মন্দিরের আদলে আমরা একটা মন্দির এখানে বানিয়েছি, যজ্ঞ হয়েছে, মহাপ্রসাদ চলছে। সন্ধ্যার সময় প্রত্যেকে ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসব পালন করার জন্য সবার কাছে অনুরোধ থাকবে। আজকের এই ঐতিহাসিক দিনটিকে স্বর্ণাক্ষরে ইতিহাসে পাতায় লেখা হবে। মাননীয় নরেন্দ্র মোদীর কাছে আমাদের একটা নিবেদন থাকবে যাতে অল্প কিছুদিনের মধ্যে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তো আমার ক্যামেরা পার্সন এখানে দেখাবে সমগ্র এখানে যা যা হচ্ছে সবকিছু আমার ক্যামেরা পার্সন দেখাবে। তো আমি দিয়ে দিচ্ছি এখন আমার স্কাই 18 বাংলা নিউজের আরেকজন কর্মী পূজাকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন করিমগঞ্জ বাজার কালীবাড়ির সামনে এখানে প্রসাদ বিতরণের দৃশ্য আমার ক্যামেরা পার্সন আপনাদের সাথে তুলে ধরছেন আপনাদের সামনে। তো এই মুহূর্তে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, প্রসাদ বিতরণে অংশগ্রহণ করেছেন, এখানে প্রসাদ গ্রহণ করছেন অনেক ভক্তবৃন্দরা এসে। তো আমার ক্যামেরা পার্সন সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছেন। তো ভক্তদের মধ্যে কাউকে আমরা জিজ্ঞেস করব যে আমাদের প্রসাদ বিতরণে এসে প্রসাদ খেয়ে কীরকম লাগছে। আর আজকে যেহেতু রাম মন্দিরের প্রতিষ্ঠা হলো, আজকে রামলালার প্রতিষ্ঠা হয়েছে, তার জন্য আমরা প্রত্যেকটা শহরের সাথে আমরাও আজকে অনেক আনন্দ উপভোগ করছি। আমাদের করিমগঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন মন্দিরে আজকে রামলালার প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে অনেকেই যজ্ঞানুষ্ঠান হচ্ছে, অনেক ধরনের অনুষ্ঠান চলছে, পূজা অর্চনা চলছে। তো সেই দৃশ্যগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে। তো আপনারা দেখুন এখানে প্রসাদ বিতরণ চলছে, প্রসাদ গ্রহণ করছে অনেক ভক্তবৃন্দরা।
প্রসাদ পাওয়ার জন্য ভিড় লেগে গেছে। আর অনেক ভক্তবৃন্দরা খুব ভিড় লেগে গেছে প্রসাদের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন করিমগঞ্জ বাজার কালীবাড়ির সামনে থার্মোকল দিয়ে আমাদের রাম মন্দিরের একটি তৈরি করা হয়েছে। তো সেই আমাদের ক্যামেরা পার্সন সেটা আপনাদের কাছে তুলে ধরছে। থার্মোকল দিয়ে খুব সুন্দরী রাম মন্দিরের একটা বিগ্রহ বানিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। সেটাই আপনারা এখন এখানে দেখুন। এইমাত্র আমরা রাম মন্দিরের একজন ভক্ত অনুরাগী উনাকে পেয়ে গেছি। তো উনার কাছ থেকে জেনে নেব আজ ওই অযোধ্যাতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কীরকম হলো, আর রাম মন্দিরের বিষয়ে উনি কিছু বলবেন আপনাদেরকে। আমার একটাই কথা, এত বছরের আন্দোলনের পরে আমাদের রাম মন্দির হয়েছে। এই জন্য আজকে বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই পুরো ভারতবাসী এবং আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এবং আসাম তথা আসাম সবাইকে সব জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা। আর আগামীতে আমি একটা জিনিস চাইব মোদিজির কাছে, যে আমাদের হিন্দু রাষ্ট্র যাতে হয়ে যায়। আর কিছু বলছি না, এতটুকুই আজকে বলছি। আজকে রামলালার প্রতিষ্ঠা, এই জন্য আজকে আমি আর বেশি কিছু বলছি না। জয় শ্রীরাম। मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। राम आएंगे, आएंगे, राम आएंगे। राम आएंगे, आएंगे, राम आएंगे। मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। 500 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো অযোধ্যায়। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় রামের পূজা অর্চনা থেকে শুরু করে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন মন্দির থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে, করিমগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে পূজা অর্চনা চলছে, মহাপ্রসাদও বিতরণ করা চলছে। তার সঙ্গে ভক্তদের দলও নেমেছে করিমগঞ্জের বিভিন্ন মন্দির থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে। 500 বছরের অবসান ঘটিয়ে আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, কি বলবেন? সর্বপ্রথম আমি এই যে আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বীদের আজকের এক আনন্দের উৎসব, আমাদের দীর্ঘ প্রতীক্ষার ফল। প্রায় 500 বছর থেকে ভারতের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, কবে হবে এবং এই ভব্য মন্দির কবে হবে সেই প্রতীক্ষা ছিল। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত যে ভারতবর্ষের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে যে আজকে আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এবং আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। সেই জন্য আমরা এই নাগরিকবৃন্দ 25 নম্বর ওয়ার্ডে নাগরিকবৃন্দ করিমগঞ্জ শহরের এক যজ্ঞের আয়োজন করেছি এখানে, এবং সেই যজ্ঞের মাধ্যমে আমাদের করিমগঞ্জ সহ আমাদের ওয়ার্ডের প্রত্যেকটি নাগরিকের যাতে প্রভু রামচন্দ্রের আশীর্বাদ বর্ষিত হয় সেই কামনায় আমরা যজ্ঞ করেছি। আমরা খুব আনন্দিত আজকে যে আমরা বহু আকাঙ্ক্ষিত যে রাম মন্দির হচ্ছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। তাই আমরা সবাই রামলালার কাছে প্রার্থনা করি যাতে আমাদের সবার উপর যাতে রামলালার এই আশীর্বাদ বর্ষিত হয় আর আমাদের করিমগঞ্জ সহ ভারতবর্ষের আরো উন্নতি শিখরে যেতে পৌঁছে। জয় শ্রীরাম। জেনে নিলাম রামলালার বিভিন্ন ইতিহাস। করিমগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে মন্দিরে রামের পূজা অর্চনা থেকে শুরু করে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়, মহাপ্রসাদও বিতরণ করা চলছে বিভিন্ন মন্দির থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে করিমগঞ্জে। झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे।
प्यारे मेरे राम संग माँ को लाएंगे, राम आएंगे। मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। राम आएंगे, आएंगे, राम आएंगे। राम आएंगे, आएंगे, राम आएंगे। मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। রোগীদের প্রয়োজনে অত্যাধুনিক ব্যবস্থা। এখন থেকে রোগীরা বিশেষ পরিষেবা পেতে কোনো ব্যাগ পেতে হবে না, কেননা করিমগঞ্জ রেড ক্রস সেবা সদনে অক্সিজেন পাইপলাইন স্থাপন করা হয়। আজ সেবা সদনে অতিথিদের হাত দিয়ে আনুষ্ঠানিক সূচনা হয়। এ পরিপ্রেক্ষিতে সভা অনুষ্ঠিত হয়। অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণে করিমগঞ্জের সাংসদ বিশেষভাবে প্রয়াস নেওয়ায় সবাই সাংসদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সমিতির বিশিষ্ট কর্মকর্তা অভিজিৎ রায় উল্লেখ করেন, আর বেশ কয়েক বছর কেটে গেছে, তারপর আমরা একজন শুভানুদ্দায়ী পেয়েছি। আমাদের করিমগঞ্জের এমপি শ্রী কৃপানাথ মালা মহোদয়, তারই আর্থিক তহবিল থেকে আর্থিক অনুদানের মাধ্যমে আজকে পাইপিং এই সমস্ত রেড ক্রসের সমস্ত রুমে রুমে সমস্ত ওয়ার্ডে পাইপিং সম্পন্ন হয়েছে। এই পাইপিং এর ফলে করিমগঞ্জ জেলা শহরে সর্বপ্রথম এই পাইপিং স্থাপনের ফলে, সংযোগ স্থাপনের বলে পাইপের দ্বারা সমস্ত রোগীরা, শিশু থেকে ম্যাটারনিটি ওয়ার্ডের পেশেন্ট, এমনিতে জেনারেল পেশেন্ট সবাই উপকৃত হবে। এই বাসনা রেখে আজকে আমি আমার এই অনুষ্ঠানটি উদ্বোধনের জন্য মাননীয় জেলা উপায়ুক্ত মহোদয়ের নির্দেশে এবং ইয়েতে আজকে এসডিও সদর মাননীয় অমিত পারবোসা মহোদয় এই প্ল্যান্টের উদ্বোধন করবেন, সঙ্গে থাকবেন উদ্বোধন করার, উন্মোচন করার জন্য। এটা উদ্বোধন already started? Yes, just almost started. You should have started it. Now you start. You start. Both of you will do it. Yes. There is two systems. So come on, one. This is part one. This is part two. So sir, you can start this one. You can or you this can like come this, here. no? इसको on करना है. Yes, do it both of you. All in that way. Yeah. Yes. Yes. Now machine is running. Okay. And second machine also. You can. Yeah. So what we are doing is running to now by. সঙ্গীত পরিবেশন করা
নমস্কার। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শাখা আয়োজিত 30তম দ্বিবার্ষিক অধিবেশনের শেষ দিনে নানা কার্যক্রম আয়োজন হল। একদিকে আলোচনা, অন্যদিকে শিশু মেলা সহ সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন হয়। আলোচনা চক্রে সমস্যাদীর্ণ বরাক উপত্যকা, ভবিষ্যতে পথচিন্তা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে অতিথিবর্গরা নানাভাবে আলোকপাত করেন। প্রদর্শনীর সাংস্কৃতিক কার্যক্রম হলেও তেমনটা দর্শক টানতে পারেনি। বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের আজ 30তম দ্বিবার্ষিক কেন্দ্রে আমরা এখানে উপস্থিত আছি। তো এখানে অনেক শিল্পীরা এখানে অনেক কিছু বানিয়েছে। এখানে ওদের এখানে যেগুলো কিছু বানিয়েছে আমরা এখানে এসে আপনাদেরকে সব কিছু দেখাবো। তো এখানে সবচেয়ে বড় এখানে মালেগড় টিলা, আর করিমগঞ্জের এখানে মালেগড় টিলা, এখানে আইফেল টাওয়ারও এখানে বানানো হয়েছে। তো এখানে যে বানিয়েছে এখানে যে আইফেল টাওয়ার এবং মালেগড় টিলা, তো সুজয় দত্তের কাছ থেকে জেনে নেব যে উনি কিভাবে এগুলো এত কম সময়ের মধ্যে নির্মাণ করেছেন। নমস্কার দাদা। আপনারা আইসুন, এই আমি মাতৃভাষায় কথা বলছি, আপনারা আইসুন, আপনারা যথেষ্ট ধন্যবাদ। এটা বঙ্গ সাহিত্য সম্মেলন ও সংস্কৃতি সম্মেলনের প্রদর্শনী কমিটির আমি একজন কনভেনার, এবং এটা আমরা করছি, অর্গানাইজ করার চেষ্টা করছি। এবং এখানে আছে ইতিহাসের উপরে, বাংলার কৃষ্টি এবং সংস্কৃতির উপরে লিটিল ম্যাগাজিন, লায়ন্স ক্লাবে একটা স্টল দিছে, তারপরে এদিকে ভাস্কর্য এবং স্কাল্পচার এইসবও আছে, আর এটাই লোক হ্যান্ডিক্রাফটের। আচ্ছা, আমি এখানের মধ্যে বানাইছি, অন্যদের সঙ্গে আমিও শিল্পী হিসাবে পার্টিসিপেট করছি দীর্ঘদিন করে। আমি আগে অনেক জিনিস বানিয়েছিলাম, আপনারা হয়তো মনে আছে যারা আমাদের 10 বছর বা 15 বছর আগের থেকে চিনুন। আমি করিমগঞ্জ কলেজের মডেল, গভর্নমেন্ট স্কুলের মডেল, পাবলিক স্কুলের মডেল, এরপরে দিল্লির জামা মসজিদ, হায়দ্রাবাদের চারমিনার, রংঘর, কারেংঘর, শিবসাগরের অনেক জিনিস আমি আগে এক্সিবিশনে দিতাম। মধ্যে অফিসিয়াল কার্যক্রমে ব্যস্ত হয়ে গেছিলাম, গত 10-12 বছর কিছু তৈরি করতে পারছি না। এবার আমি এই এক্সিবিশনের লেগে আমি এই মডেলটা বানাইছি। মালেগড়ের শহীদ স্মৃতি, 1897 সিপাহী বিদ্রোহের সময় এখানে যুদ্ধ হয়েছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং ইংরেজদের মধ্যে। ইংরেজের মেজর বিং এখানে মারা গেছিল, এরপরে ভারতীয় সেনারা অবশেষে ইংরেজরা পরাজিত করছে ভারতীয় সেনা, এবং সেইটার একটা স্মৃতি রয়ে গেছে। ভবিষ্যতে আমি সরকারের কাছে এবং অনেকের কাছে যারা আছেন করিমগঞ্জের অগ্রণী ব্যক্তিরা, তারা যাতে এই জিনিসটা আমাদের করিমগঞ্জের একটা দ্রষ্টব্য বস্তু, এখানে যেন টুরিস্টরা বেশি করে এটার ব্যবস্থা করেন, এটার লেগে আমি আবেদন রাখলাম। আর এটা দেখুন আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার সম্পর্কে আমি কই, এটা আমি প্রথম বঙ্গ সাহিত্য এক্সিবিশনে এটা আমি দিছিলাম, এবং সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি, বাঁশ এবং পিচবোর্ড দিয়ে তৈরি। এবং এটার যে সময় বানিয়েছিলাম সেই সময় ইন্টারনেট আসিল না। আমি ওখান যেমন গুগল টুগুল সার্চ করে অনেক ফটো টটো পাওয়া যায়, সেই সময় আমি শুধু এটা পোস্টার দেখিয়া বানিয়েছিলাম। গভর্নমেন্ট স্কুলের জুবিলি হয়েছিল, সেন্টিনারি জুবিলির সময় এটা প্রদর্শন করছিলাম। চিফ সেক্রেটারি আসলা অরুণোদয় ভট্টাচার্য, তাইনটা দেখে খুব ভালো লাগছিল। আমার তাই জিজ্ঞাসলা তুমি কোনোদিন ফ্রান্সও গেছো নি? আমি বলছি না, কোচিন বলে তাই গেছলা, খুব ভালো লাগছে তাইটা। এরপরে এই জিনিসটা আরেকটা আছে, আমি এটা ফটোটা ফাটাইছিলাম, তখনের ফ্রান্সের প্রেসিডেন্ট আসলা জাক শিরাক,
আমি পোস্ট করিয়া ফটো পাঠাইছিলাম এটার, সেইখান থেকে আমার ফ্রেঞ্চ ভাষায় রিপ্লাই আইছিল, তান সেক্রেটারি আমার রিপ্লাই দিছিল যে এটা সুন্দর হয়েছে কইয়া। আমার খুব ভালো লাগছে সেই সময়। আমি তো ফ্রান্স ভাষাও সে জানি না, পরে আমি এটা ট্রান্সলেট করাইছি, এটা জানলাম, এটা উত্তরটা দিছি আর কি। আচ্ছা, যাই হোক, আমি আপনারা আইসুন এবং আমাদের এক্সিবিশন চলে, এবং প্রত্যেক দর্শকদের কাছেও আমি অনুরোধ করলাম আপনারা এই এক্সিবিশনটা দেখুন। আমাদের বরাক উপত্যকা সাংস্কৃতিক সম্মেলনটা যাতে সফল হয়, এটাই আমি কামনা করি। শুনলেন উনি এত সময় কি বললেন? তো হ্যাঁ, আমিও বলছি আপনাদেরকে যে এখানে আসুন, এসে আপনারা সবাই এখানে যে এক্সিবিশন চলছে আপনারা এসে এখানে দেখতে পারবেন, বা আপনারা যদি আসুন তাহলে ওনাদের কাছ থেকেও যদি কিছু ক্রয় করে নিন তাহলে ওনারাও কিছু সাহস পাবেন, ওনারাও খুশি হবেন। তো আজকে বরাক উপত্যকার বঙ্গ সাহিত্যের আজ তৃতীয় দিন। তো আরো আছে এখানে অনেক স্টল আছে, তো আমি যাচ্ছি আরো সামনে, ওদের কাছ থেকেও জেনে নেব যে ওরা কি কি বানিয়েছে। এখানে এত সুন্দর সুন্দর করে কতগুলো জিনিস সাজিয়ে রেখেছে, আপনারা দেখে নিন। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, ওখানে অনেক সুন্দর সুন্দর করে জিনিসগুলো বানিয়ে এখানে সাজিয়ে রাখা হয়েছে। তো আপনাদের কাছে আমিও এখানে বলছি যে আপনারাও আসুন, এখানে এক্সিবিশনে আসুন, এসে আপনারাও দেখুন। এখানে আপনারা যদি না আসুন তাহলে আপনারাও তো দেখতে পারবেন না কি কি বানানো হয়েছে। তো এখানে আরেকজন উপস্থিত আছেন, উনার নামটা শায়দ আমি জানি না, তো আপনার নামটা কি? হ্যাঁ, উনার নাম স্পন্দন মুখার্জি। তো উনাকে জিজ্ঞেস করবো যে এখানে যে এতগুলো জিনিস সাজিয়ে রাখানো হয়েছে, তো বাংলা ভাষার উপরে যদি আপনি কিছু এখান থেকে কিছু বলুন। এই বঙ্গ সাহিত্যের এই 3 দিনের অধিবেশনে আমরা করিমগঞ্জ কলেজের ছাত্রছাত্রীরা এখানে সবকিছু উপস্থাপনা করছি। এখানে যা যা উপস্থাপনা করা হয়েছে তার মধ্যে বাংলা কৃষ্টি ও সংস্কৃতিকে আমরা তুলে ধরেছি। বাংলাদেশের মানে অধুনা বাংলাদেশে যত সমস্ত বাঙালির ঘরে ব্যবহৃত যা যা জিনিসপত্র এখানে আছে তা সব আমরা এখানে এনে সাজিয়ে রেখেছি, যাতে করিমগঞ্জের যতজন আছে এখানে এসে দেখতে পারে। বাংলা ভাষা মানেই তো আমাদের সিলেটি ভাষা না, তাহলে আপনিও সিলেটিতে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা সব চেষ্টা করছি আর কি, সবাই মিলিয়া যা যা জিনিস আমরা আনতে পারি, তো সব আমরা কলেজে আসলো, কলেজ থেকে আমরা এখানে কালেকশন করিয়া এখানে আনিয়ে সাজাইছি সব। করিমগঞ্জ কলেজের প্ল্যাটিনাম জুবলিতেই এগুলো সব আমরা করছিলাম, এটার একটা মিনি মডেল আমরা এখানে তুলিয়া ধরছি আর কি, সব কিছু কালেকশন করিয়া যা যা জিনিস আছে সব আমরা বাঙালি হোক স্থানীয় সব ধরনের সংস্কৃতিতে তুলিয়া ধরছি আমরা আলটিমেটলি। এখানে পিঠাপুলি থেকে শুরু করিয়া ঘরে ব্যবহৃত যত সমস্ত ছোটখাটো জিনিস যা যা আছে সব এখানে আছে। এমনকি এমন জিনিসও আছে যা আজকাল দেখা যায় না, লুপ্ত হয়ে গেছে, ওইসব জিনিসও এখানে তুলিয়া ধরা আছে, আপনারা দেখাইতে পারবে সবাই। ঠিক আছে, ধন্যবাদ। তো আপনারা সবাই দেখুন, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো আমরা এখন যাচ্ছি নেক্সট স্টলে, দেখি ওনারা কি কি বানিয়েছেন। আমরা আমাদের যথাসাধ্য মতো চেষ্টা করব এখানে যা যা আছে সবকিছু তুলে ধরার আপনাদের সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখানো হচ্ছে যে এখানে কি কি বানিয়ে রাখা আছে। এখানে বইও আছে অনেক কিছু। তো 30তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশনের লিটল মেক প্রদর্শনীতে এখানে অনেক বইও আছে এখানে। তো আপনারা যদি আসুন তাহলে এখানে দেখতে পারবেন এখানে কি কি বই আছে, আপনারা এখান থেকে এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন, তাহলে ওনাদেরও আস্থাটা আরো বাড়বে। তো আমি সুজোদরকে মানে বলছি যে এখানে তো অনেক স্টল আছে, তো উনি যদি একটু পরিচয় করিয়ে দিন ভালো হবে। এখানে লায়ন্স ক্লাবের এক্সিবিশনের স্টল আছে। তো আমিও দিদির কাছ থেকে জানবো যে দিদি এখানে কি কি আছে। হ্যাঁ, আমাদের এখানে ব্লাউজ, মশারি, পানডাকনি, আসন, জামা, খাওয়ার জিনিস, সন্দেশ, মালপোয়া, লাড্ডু, এগুলো আছে। বাবা, এতগুলো বানিয়ে এখানে এনেছেন। তো আপনারা দেখছেন এখানে অনেক কিছু বানিয়ে রাখা হয়েছে, এখানে পানডাকনিও আছে, সব কিছু ব্লাউজ আছে। তো আপনারাও আসবেন এখানে এসে দিদির কাছ থেকে কিছু ক্রয় করে নিয়ে যাবেন, তাহলে উনারও একটু খুশি হবেন বা উনারও একটু আস্থা বাড়বে, যাতে নেক্সট এক্সিবিশন তো আরো হবে, উনিও যাতে এই আশা করে আরো এক্সিবিশনে যেতে পারেন। তো আমি এখন আরেকজনের কাছে এসেছি, ওনার নাম অমিতাভ চৌধুরী। তো অমিতাভ চৌধুরীকে জিজ্ঞেস করবো যে এখানে যে এতগুলো এক্সিবিশনের স্টল রাখা হয়েছে, তো উনি কি বাংলা ঐতিহ্যের বিষয়ে কিছু বলতে চান? এটা তো আমাদের জন্য খুবই গর্বের বিষয়। আমরা বরাক উপত্যকা, আমরা বাংলা ভাষা নিয়ে আমরা লড়াই করেছি আর এখনো করছি। আর
এই যে প্রতি বছর সম্মেলন হয় সেটা আমরা সুযোগ পাই, সেটা আমাদের জন্য খুব গর্ব। সেটাই যদি কিছু মনে না করেন তাহলে আপনি সিলেটিতেই বলতে পারেন, কারণ বাংলা ভাষা তো আমাদের সিলেটি। তো এই বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন তো আমরা প্রতি বছরই সুযোগ পাই, আর আমরা এটার জন্য আমরা খুব প্রতি বছর 6 বছর পর পর আমরা অপেক্ষা করে থাকি। তো সেখানে আমরা অনেক কিছুই জানতে পারি, অনেক জ্ঞানী গুণীজনের সঙ্গেও আমাদের পরিচয় হয়, শিল্পীদের সঙ্গে পরিচয় হয়, তারপর সাহিত্যিক যারা আসেন ওদের সঙ্গে পরিচয় হয়, সাহিত্য আলোচনা হয়, অনেক কিছু জানতে পারি। আর বরাক উপত্যকা তো সবাই তো জানি, একটু রাস্তাঘাটের জন্য একটু বাইরের মানুষের সাথে কন্ট্যাক্ট করতে গিয়ে একটু প্রবলেম হয়ে যায়, সব কিছুতেই আমরা পিছিয়ে আছি। তাই এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদের জন্য আমরা লড়াই করছি আর কি। ধন্যবাদ দাদাকে। তো হ্যাঁ, উনি যে বললেন আমরা সব কিছুতে পিছিয়ে আছি, সত্যি বলতে হ্যাঁ এখানে করিমগঞ্জের মানুষগুলো সত্যিই বলতে আমরা অনেক পিছিয়ে আছি। তার কারণ আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, ওরা যে এখানে এক্সিবিশন দিয়েছে, এখানে যে অনেকগুলো ক্রাফট বানিয়েছে, আর্ট বানিয়েছে, আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কীরকম হবে? তো আপনারা যদি এগিয়ে আসুন তাহলে এখানে এক্সিবিশনে যারা যারা স্টল দিয়েছে ওনাদেরও একটু আস্থা বাড়বে, ওনাদের কাছ থেকেও কিছু ক্রয় করে নিয়ে যান। তো আপনারা দেখুন আমরা যতটুকু সাধ্য চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। এখানে অনেকগুলো আর্ট করে বানানো আছে অনেকগুলো, তো আপনারা দেখুন। উনি বিমলেন্দু সিনহা, উনি এটা বানিয়েছেন, অনেক সুন্দর বানিয়েছেন। এখানে একটা আর্টও আছে, আর শান্তনু আচার্য, বাহ অনেক সুন্দর আর্ট বানিয়েছে এখানে। শিলচর থেকে এখানে শিলচর বঙ্গভবন থেকে গৌতম চক্রবর্তী, বাবা অনেক সুন্দর বঙ্গভবন বানিয়ে এখানে আর্ট করে পাঠিয়েছেন, এখানে অনেক সুন্দর। এখানে বিমলেন্দু সিনহা, এটা অনেক সুন্দর হয়েছে আর্ট। এটা শায়দ আমি যতটুকু জানি এটা হবে পোর্ট্রেট স্টাডি। কে বানিয়েছে দেখে নিই, সরোজ চন্দ্র পাল, অনেক সুন্দর বানিয়েছে, আর্টের ক্রাফটটা অনেক সুন্দর হয়েছে। এখানে অশেষ দাস, বাহ অনেক সুন্দর, আপনারা দেখতে এদিকে দেখাচ্ছে, শায়দ আমার ক্যামেরাম্যান এখানে দেখাবে। অশেষ দাস অনেক সুন্দর আর্ট ক্রাফট করেছে, অনেক ভালো লেগেছে। এটাই বাঙালিদের ঐতিহ্য, কারণ বাঙালিরা সব সময় কিছু না কিছু কাজে অনেক এগিয়ে আছে। এটা জয়দীপ ভট্টাচার্য অনেক সুন্দর আর্ট ক্রাফট করেছে, অনেক ভালো লেগেছে। বরাক উপত্যকার সম্মেলনে এখানে যে আজকে প্রোগ্রাম, বরাক উপত্যকার সম্মেলন যে এখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে, তো এখানে অনেক গুণীজনের বা অনেক যারা যারা ভিতরে এগুলো আছে অনেক কিছু আজকে এখানে বেরিয়ে এসেছে। কারণ আমরা এগুলো তো দেখতে পাই না সাধারণত, এগুলো তো কেউ আর্ট সবাই জানে, অনেকগুলো সবাই জানে না, কিছু না কিছু সবার মধ্যেই আছে, কিন্তু অনেকগুলো আমরা এখানে দেখতে পাই না। কিন্তু আজ বঙ্গ সাহিত্য এই যে প্রোগ্রাম হচ্ছে যে এখানে অনেকগুলো এক্সিবিশনে যেগুলো ওরা বানিয়ে এখানে রেখেছে, সত্যি ওদেরকে আমরা অনেক অনেক স্যালুট করি, অনেক সুন্দর হয়েছে। এত সময় আপনাদেরকে দেখালাম এখানে বরাক উপত্যকার এক্সিবিশনের কিছু দৃশ্য।
যে করে সে জানে ও প্রেম যে করে সে জানে আমার মনের মানুষে আমার মনের মানুষে আগে তো জানি না বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলনের 30তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশনে আজ শেষ দিন। 3টি মঞ্চেই চলছে বিভিন্ন নৃত্য, গান বাজনা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনী তুলে ধরা হয়েছে। আমরা জেনে নেব 30তম কেন্দ্রীয় অধিবেশন। কলকাতা থেকে আগত এক শিল্পী আছেন আমাদের সঙ্গে। 30তম সাংস্কৃতিক সম্মেলন এসেছেন, কি বলবেন? কিছু বলার নেই, এটা তো আমাদেরই জায়গা। এইসব অনুষ্ঠানে আসতে পারলে, এইসব অনুষ্ঠানে গান গাইতে পারলে এটা একটা প্রাপ্তি হয়, কারণ নিজের মানুষের মধ্যে এই অনুষ্ঠানটা গাইতে পারছি, অত্যন্ত ভালো লাগছে। অনেকদিন পরই গাইবো আমাদের নিজের শহরে, ভালো লাগছে। যে সাংস্কৃতিক মুহূর্তগুলো ছিল জেনে নিলাম শিল্পীর কাছ থেকে। 30তম সাংস্কৃতিক অধিবেশন আজ শেষ দিন, কি বলবেন? প্রতি বছরই 4 দিনের 3 দিনের অনুষ্ঠান হয় প্রতি জায়গায়। এবার আমরা করিমগঞ্জে কিন্তু 4 দিন হয়েছে, কারণ শুভযাত্রাটা আমরা একদিন আগে করে নিয়েছি, যার ফলে আমাদের, কারণ আমরা জানি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলনের এই যে মহাযজ্ঞ, যেটা সেই মহাযজ্ঞ আয়োজন 2 বছর পরপর প্রতিটি ডিস্ট্রিক্টে হয়, এবং আমাদের করিমগঞ্জে 6 বছর পরে হয়েছে। করোনার জন্য 1 বছর পিছিয়ে যাওয়া, 7 বছর পরে হয়েছে। এই যে উৎসব যেটা, এটাতে আমাদের মৈত্রী এবং মিলন বলা যায়, কারণ আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গার বিভিন্ন গ্রামান্তরের শিল্পীরা এখানে আসে এবং নিজেদের অভিজ্ঞতা এবং নিজেদের পারফরমেন্স তুলে ধরে, এবং তা থেকে আমরা অনেক প্রতিভাবান শিল্পীর সন্ধান পেয়ে থাকি। আমরা ভাবি যে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলন আগামী দিনে গ্রামে গ্রামে গিয়ে এই ধরনের শিল্পী সংস্কৃতি যারা যুক্ত আছে তাদেরকে যুক্ত করবে, এবং আরো বেশি সমৃদ্ধ হয়ে উঠবে বরাকের বাংলা ভাষা, বরাকের বাংলা সংস্কৃতি, শিল্প এবং বরাকের শিল্পীদের। আমি এই মহান দিনের আজকের আমাদের শেষ দিন, 4 দিনের অনুষ্ঠানের সমাপ্তি। এই দিনেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে এসেছেন শিল্পীরা, কলকাতা থেকে শিল্পীরা এসেছেন। তাছাড়াও আমরা দেখেছি আলোচনার ক্ষেত্রে দেখেছি অনেক জায়গায় বাইরে থেকে আলোচকরা এসেছেন, বিহার থেকে এসেছেন, কলকাতা থেকে এসেছেন, ত্রিপুরা থেকে এসেছেন, অনেক আলোচক এসেছেন, এবং অনেকেরই আমরা এবছর সমৃদ্ধি আমরা পেয়েছি অনেককে। আমরা আগামী দিনে আরো সুন্দর হবে এই আশা রাখছি। ধন্যবাদ আপনাদেরকে। আজ শেষ দিন, 30তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশনে আজ শেষ দিন। আমরা জেনে নিলাম 7 বছর পর এই অনুষ্ঠান আয়োজন হয়েছিল। আমরা আরেকজন শিল্পী আছে শুভজিৎ চক্রবর্তীর কাছ থেকে যেন 30তম দ্বিবার্ষিক অধিবেশনে আপনি গান গাইলেন, কি বলবেন? দেখুন, এটা প্রথমত বঙ্গ সাহিত্য যারা রয়েছেন তাদেরকে প্রথমত আমি অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে আমি ফক্ট্রনিকার সাথে আমি প্রোগ্রাম করে আমার অনেকই ভালো লাগলো। বঙ্গ সাহিত্যর সাথে আমি অনেক দিন থেকেই জড়িত আছি। আমি প্রোগ্রাম করে থাকি, ওনারা প্রত্যেক বছরই ওনারা করে থাকেন এরকম প্রোগ্রাম, এবং আগামীতে আরও হোক। এখানে যারা যারা রয়েছেন বঙ্গ সাহিত্যর সকলকে আমি ধন্যবাদ জানাই, এবং আমি আজকে যাদের সাথে প্রোগ্রাম করেছি, স্পেশালি আমার ব্যান্ডের যাদের সাথে আমি প্রোগ্রাম করেছি, স্পেশাল থ্যাঙ্কস আমি যাকে দেব সে হলো রম্যব্রত চক্রবর্তী সহ অনেক সবাইকেই ধন্যবাদ জানাবো। রম্যব্রত চক্রবর্তীর জন্য কেন আমার স্পেশাল থ্যাঙ্কস, কারণ আমার গানটা আমরা পুরো একটা বিভিন্ন আলাদা স্টাইলে আমরা গানটা করেছি। ফোক গান যেটা আমরা করেছি, মানে সোনা গানই আমরা অন্য স্টাইলে করেছি, কিন্তু পুরো অ্যারেঞ্জমেন্টটা ওনার ছিল। যে অ্যারেঞ্জমেন্টটা করে আমার অনেক ভালো লেগেছে। ইভেন কি বঙ্গ সাহিত্যর কথা আমার বলার অপেক্ষা রাখে না, অনেক বড়রা রয়েছেন, রাধিকা চক্রবর্তীর মতো ব্যক্তিত্ব, সব্যসাচী রায়, আমাদের স্যারের মতো ব্যক্তিত্বরা রয়েছেন। আর আগামীতে বঙ্গ সাহিত্য আরো ভালো করে হোক, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি বঙ্গ সাহিত্যর, এবং আগামীতে যাতে জড়িত থাকতে পারি এটাই কামনা করব। 30তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশনে আজ শেষ দিন। আমরা জেনে নিলাম একজন শিল্পীর কাছ থেকে। আকর্ষণীয় অনুষ্ঠান এখনই শুরু হতে চলেছে।
তিনটি মঞ্চেই চলছে দ্বিবার্ষিক সম্মেলনের আজ শেষ দিনের কার্যক্রম। এবার 7 বছর পরে এই অধিবেশন হলো। তিনটি মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চলছে বিভিন্ন অনুষ্ঠান। কলকাতা, বাংলাদেশ এবং বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এসেছেন গান এবং নৃত্য পরিবেশন করতে, এবং প্রদর্শনীও চলছে। তিনটি মঞ্চেই চলছে অনুষ্ঠান, যেটা হয়তো আর ঠিক 6 বছর পরে আবার স্কাইটিন বাংলার তিনটি মঞ্চ থেকেই আমরা তুলে ধরলাম বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলনের 30তম দ্বিবার্ষিক অধিবেশনের অনুষ্ঠান তুলে ধরলাম। আপনারা